প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পটি এত ভালোবাসা দিয়ে দেখার জন্য। একটি ছোট্ট বিষয় আপনাদের জানানো জরুরি। আমাদের গল্পের প্রধান চরিত্র ফায়াজ এর ভয়েস যিনি প্রথম পর্ব থেকে 20তম পর্ব পর্যন্ত করেছেন, অর্থাৎ তামিম কিছু ব্যক্তিগত কারণে তিনি আর কন্টিনিউ করতে পারেননি। তাই গল্পটি থামিয়ে না রেখে আপনাদের জন্য ধারাবাহিকতা বজায় রাখতে আমরা নতুনভাবে 21তম পর্ব থেকে শেষ পর্যন্ত ফায়াজের চরিত্রে ভয়েস দিচ্ছেন আশিক। আমরা জানি শুরুতে আপনাদের একটু আলাদা লাগতে পারে, কিন্তু আশা করি আপনারা আগের মতোই ভালোবাসা ও সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। ফাজ ভাবছে, এই মেয়ে প্রতিদিন সাদা কেন পরে? সাদা এত প্রিয় কিভাবে হলো? আগে তো লাল প্রিয় ছিল, বেশিরভাগ লাল ড্রেস পরতো। আমিও না। সেই মেহের আছে, বিয়ে হয়েছে, পছন্দ পাল্টেছে, হয়তো বরের প্রিয় রং সাদা, বরের জন্য পরে। ফাজ ওর পরের উপর বিরক্ত লাগছে। কেমন লোক উনি, রোজ নিজের বউকে সাদা পরেই বিধবার মতো। ফাজে ইচ্ছে করে একটা লাল ড্রেস কিনে ওর সামনে ধরে বলতে, বরের পছন্দের সবসময় সাদা না পরে অন্য রং পরো, লাল পরতে ভালোবাসতে, লালে তোমাকে পরীর মতো মনে হতো। একটু লাল পরো না, কতদিন তোমাকে লাল রঙে দেখি না। তারপরই মনে হলো কি ভাবছি এসব। ফাইজের হঠাৎ ওর বরকে দেখতে ইচ্ছে করলো। কার জন্য ওর ভালোবাসাকে উপেক্ষা করে ফাঁকি দিয়ে চলে গেল। ফাইজ ঠিক করলো মেহেরকে ফলো করবে। যেই ভাবা সেই কাজ। ছুটির পর মেহেরের অজান্তে মেহেরকে ফলো করে, কিন্তু ফলাফল শুনো, মেয়ের শ্বশুরবাড়ি নয় বাবার বাড়ি গিয়েছে। ফাইজের মেজাজটাই খারাপ হয়ে যায়। পরের দিনও ফলো করে, কিন্তু সেই একই বাবার বাড়ি যাচ্ছে। এভাবে কয়েকদিন ফলো করে মেহেরকে বাবার বাড়ি আবিষ্কার করে। ফাইজের একটু খটকা লাগে। মেহেরের সাথে হাজবেন্ডের কোনো সমস্যা চলছে না তো? নয়তো এতদিন যাবৎ বাবার বাড়ি কেন? আর মেহের সবসময় সাদা ড্রেস কেন পরে? ফাইজ খোঁজ নিয়ে যা জানতে পারে তার জন্য মোটো প্রস্তুত ছিল না। মেহেরের বিয়ের পরের দিনই বউ ভাতের পরই ওর হাজবেন্ড হার্ট অ্যাটাক করে মারা যায়। তার নাকি আগে থেকেই হার্টের প্রবলেম ছিল। এলাকার মানুষ এ নিয়ে কানাঘুষা করতে পারে এই ভেবে মাহমুদ জামান পুরো ফ্যামিলি নিয়ে অন্য কোথাও শিফট হয়ে যায়। 1 বছর পর ফিরে আসেন নিজ বাসায়। এটা শুনে ফাইজ এতটাই শকড হয় যে কয়েক সেকেন্ড রিয়াক্ট করতেও ভুলে যায়। এই ঘটনা শুনে ফাইজের খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত বুঝতে পারছিল না। তবে কিছু একটা ভেবে পৈশাচিক হাসি দেয়। তারপর ওদের বিয়ে। বাকিটা তো আপনারা জানেনই। বর্তমান সন্ধ্যাবেলায় ফায়েজের ঘুম ভাঙল। ফায়েজ বুকের উপর ভারী কিছু অনুভব করছে, সাথে গরম তরল জাতীয় কিছু। ফায়েজ পিট করে চোখ মেলে তাকালো। ওর বুকের উপর মিহিরকে দেখতে পেল। বুঝতে পারলো মিহির কাঁদছে, কিন্তু কেন কাঁদছে তা জানার প্রয়োজন করছে না। কারো মনে যখন কারো প্রতি অধিক ঘৃণা জন্মে, তখন তার ভালো কাজগুলো চোখে পড়ে না, ভালো কাজের নেগেটিভ দিক খোঁজে। ফায়াজও তাই করেছে। ওর ব্রেন বলছে মেহেরকে বুক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, কিন্তু মন বলছে বুকে জড়িয়ে নিতে। ফায়াজের অজান্তে ফায়াজের হাত মেহেরের পিঠে চলে গেল। মেয়ের নিজের পিঠে ফায়াজের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আস্তে করে মাথা তুলে ফায়াজের মুখের দিকে তাকালো। ফায়াজের চোখ বন্ধ, তাই কিছুটা স্বস্তি পেল। ফায়াজের হাত আস্তে আস্তে সরিয়ে মেহের উঠে গেল। যদি ফায়াজের ঘুম ভেঙে যায় আর ফায়াজ রাগ করে, তাই উঠে গেল। মেয়ের ছাদে দাঁড়িয়ে আছে, স্নিগ্ধ বাতাস বইছে। মেহেরের খোলা চুলগুলো উঠছে। মেহের দূরপানে তাকিয়ে আছে। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসছে। আশপাশের বাড়িগুলোতে আলো জ্বলে উঠছে। মেয়ের ভাবছে তার জীবনের কথা। আমার জীবনটা এমন না হলেও তো পারতো, অন্যরকম তো হতে পারতো। ফাইজ লন্ডন থেকে ফিরে আসতো, ওর মা বাবা আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেত, দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হতো। আমি লাল বেনারসি পরে ফায়েজের জীবনে পা রাখতাম। সুখ, শান্তি, ভালোবাসায় পরিপূর্ণ থাকতো আমাদের জীবন। সে আমি ফায়াজের ঘরেই আসলাম, তবে ভালোবাসা জোটে না, ঘৃণার কারণে। ফায়াজ আমাকে ঘৃণা করে, তাই বিয়ে করেছে। এটা হওয়াটাই স্বাভাবিক। ওর কি দোষ? ও কেন আমায় ভালোবাসবে? যেই মেয়েকে পাগলের মতো ভালোবেসেছে, সুখের স্বপ্ন সাজিয়েছে, সেই মেয়ে তাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছে। ওর আমার উপর রাগ করাটাই তো স্বাভাবিক। তবে আমি কাকে বলবো? কার উপর রাগ দেখাবো আমি? আমার এই পরিণতির জন্য কে দায়ী? বাবাকে না উপরওয়ালাকে দায়ী করব আমি? সবটাই আমার ভাগ্য। তবে এটুকু আমার জন্য অনেক। আমি ফায়াজের পাশে আছি, ওর কাছে রোজ দেখতে পাচ্ছি, আমি ওকে ছুতে পারছি। হোক না সে নানা অজুহাতে, আজ নাই ভালোবাসুক,
একদিন না একদিনও আমাকে ভালোবাসবেই, এটা আমার বিশ্বাস। এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেছে। মেহের ফায়েজের খাবার নিয়ে রুমে গিয়ে দেখে ফায়েজ বেড থেকে নামছে। শরীর কিছুটা দুর্বল, তাই আস্তে আস্তে হাঁটছে। মেহের এগিয়ে গিয়ে বলল। কিছু লাগবে আপনার? ফায়েজ মেহেরের দিকে একবার চেয়ে আবার হাঁটাই মন দিল। মেহের ওভাবেই দাঁড়িয়ে আছে। ফায়েজ সোফাই দিকে এগোচ্ছে। সেখানে একটা মিনি আলমারি আছে, যেখানে মদের বোতল দিয়ে ভর্তি। মেহের বুঝতে পারল ফায়েজ কি করতে চলেছে। মেহের ফায়েজকে অনুনয়ের সুরে বলল। আজকে দিনটা বাদ দেওয়া যায় না? আপনার শরীরে জ্বর, এই অবস্থায় ড্রিঙ্ক করা ঠিক হবে? ফায়েজ রাগান্বিত চোখে মেহেরের দিকে চেয়ে বলল। তুমি কি চাও আমি সারা রাত নির্ঘুম কাটাই? আমি কেন তা চাইবো? আর এই মদের সঙ্গে ঘুমের কি সম্পর্ক? আমার ঘুমের টনিক নেশা না হলে আমার ঘুম আসে না, আর নেশার জন্য মদ প্রয়োজন। মদই আমার একমাত্র সঙ্গী, আমার ঘুমের ওষুধ। মেহের এবার রাগ হলো, কিছুটা চেঁচিয়ে বলল। মদ মানুষের ঘুমের ওষুধ কি করে হতে পারে? আপনার ঘুম না আসলে আমি আপনাকে ঘুমের মেডিসিন দিচ্ছি। ডিনার করে ঘুমের মেডিসিন দিবেন আপনি। ফায়েজ চোখ মুখ শক্ত করে মেহেরের দিকে চাইতে মেহের চুপসে গেল। যেটুকু বলা সেটুকুই করবে। তোমার কাছে কেউ উপদেশ চায়নি। সর এখান থেকে। তোমার জন্য আমার এই অবস্থা। মদ না খেলে আমার রাতে ঘুম আসে না, সারা রাত ছটফট করি, না কোনো মেডিসিনে কাজ হয়। মেহের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। বুঝতে পারছো না তাই না? তুমি এমন ভাব করো যেন কিছুই বোঝো না। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে এমন সমস্যা হয়েছে, তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছ। ফায়েজ তার ছেলের হাসি দিয়ে বলল। না, আই ডোন্ট নিড ইউ। না এখন তুমি সে মেহের আছো, আর না আমি সেই পাগল প্রেমিক ফায়াদ আছি। ফায়েজ মেহেরকে সামনে থেকে সরিয়ে দিল। মেহের বুঝতে পারছে ফায়েজ ওর কথা শুনবে না। মেহের আটকাতেও পারছে না, বারবার দুহাতে ফায়েজকে আটকাতে গিয়েও পারছে না। ফায়েজের শরীর মুছিয়ে দেওয়ার পর ফায়েজ গায়ে আর কিছু পড়েনি, তাই ফায়েজকে ছুতেও অস্বস্তি হচ্ছে। মেহের এত কিছু না ভেবে ফায়েজের হাত চেপে ধরল শেষ চেষ্টা করার জন্য। প্লিজ। ফায়েজ রক্তবর্ণ চোখে মেহেরের দিকে চেয়ে বলল। তো আর সাহস তো কম নয়, তুমি আমাকে আটকাচ্ছ। এত দরদ কোত্থেকে উতলে উঠছে। গম্ভীর মুখে বলল। ওই আর ম্যারিড, আপনি মানুন বা না মানুন, আমি আপনার ওয়াইফ। আমার আপনার উপর অধিকার আছে। ফায়েজ শুকনো হাসি দিয়ে বলল। ওয়াইফ? তারপর হঠাৎ করে মেহের দুবাহু চেপে ধরল। মেহের ভয়ে ফায়েজের দিকে চেয়ে দেখল ওর চোখ মুখ লাল হয়ে গেছে, হিংস্র বাঘের মতো লাগছে। মেহের বুঝতে পারল ফায়েজ অনেক রেগে গেছে, ওর উপর কোনো বড় ঝড় আসতে চলেছে। ফায়েজের শরীরে হঠাৎ করে কয়েকগুণ শক্তি বেড়ে গেল। ফায়েজ মেহেরকে বিছানায় চেপে ধরল, তারপর বলল। তুই আমার ওয়াইফ, তোর সাথে বাঁশরি করা হয় নাই, এটাও তো তোমার অধিকার তাই না? মেহের ভয়ে ঢুকিল বলল। দেখুন আপনি রেগে আছেন তাই এসব করছেন, প্লিজ ছেড়ে দিন আমায়। কিন্তু ফায়েজ ওকে ছাড়ছে না। ফায়েজ মেহেরের দুহাত চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে মেহেরের ঠোঁট চেপে ধরল। মেয়ের নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওর শক্তির সাথে পেরে উঠছে না। ফায়েজের কিস কামড়ে পরিণত হচ্ছে। মেহেরের উপর সব রাগ মেহেরের ঠোঁটের উপর ঝাড়ছে। ম্যাতে মেহের কুকড়ে উঠছে। নিজেকে তো দূর, নিজের মাথাও 1 ইঞ্চি নাড়াতে পারছে না। মেহেরের চোখ দিয়ে পানি পড়ছে। ফায়েজ কিছুক্ষণ পর মেহেরের ঠোঁট ছেড়ে গলায় মুখ টোপালো। মেহের আর নড়ছে না। মেহের বুঝতে পারছে ও যতই চেষ্টা করুক ফায়েজের হাত থেকে নিজেকে ছাড়াতে পারবে না, যতক্ষণ না ফায়েজ ছাড়ছে। ফায়েজের প্রতিটি স্পর্শ অনুভব করতে পারছে, কিন্তু সেখানে ভালোবাসার খোঁজ পাচ্ছে না। মেহের ডুকরে কেঁদে উঠল। ফায়েজ মেহেরের কান্নার আওয়াজ পেয়ে ছেড়ে দিল। মেহেরের গলা থেকে মুখ উঠিয়ে মেহেরের দিকে চেয়ে বলল। এটাও তো আমার অধিকার তাই না? এটাকে ভালোবাসা ভেবে ভুল করো না। আমার প্রয়োজন ছিল, মিটিয়ে নিলাম। আর যদি আমার কাজে বাধা দাও তা আজ শুধু এটা, পরে। ফায়েজ উঠে মদের বোতল নিয়ে বসলো। মেহের ওভাবেই রইল। ফায়েজ ড্রিঙ্ক করছে আর মনে মনে বলছে। এটা আমি কি করতে চাচ্ছিলাম? মেহের খুব ভয় পেয়ে গিয়েছিল, আমার এটা করা উচিত হয়নি। মেয়ের বসে বসে কার্টুন দেখছে বেডরুমে। হানি আইসক্রিম খাওয়ার জন্য কেঁদে ভাসিয়ে ফেলছে। মেয়ের দেখেই হেসে কুটি কুটি। সকালে ফায়েজ অনেকটা সুস্থ হয়ে গিয়েছে, নাস্তা করে বেরিয়ে গিয়েছে। বিকেল হয়ে গেছে, তবুও পাশে ফেনি হয়তো অফিসে আছে। সেদিন যে সিনকেট করেছে মুভি দেখার জন্য,
এরপর মুভির নাম নিতেও ভয় লাগে, তাই কার্টুন দেখছে। সেদিনের ঘটনা, মেয়ের নিচে লিভিং রুমে বসে বসে মুভি দেখছিল, যেখানে নায়িকা তার ফ্যামিলির চাপে নিজের বিয়েকে রেখে অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে। মেহেরের পুরনো ব্যথা চারা দিয়ে উঠছে। মুভি দেখার ইচ্ছেটাই শেষ। রিমোট হাতে নিয়ে টিভি যেই বন্ধ করতে যাবে, তখনই টিভি বিকট শব্দ করে ভেঙে চুরমার হয়ে গাছগুলো নিচে পড়ে গেল। মেয়ের হাঁ করে চেয়ে আছে, কি হলো? মুহূর্তে ফায়াজের ভয়ঙ্কর চেহারা দেখতে পেল। হাতের মুঠো শক্ত করে, চোখ মুখ শক্ত করে রেখেছে। রাগে ওর কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, চোখ দিয়ে যেন আগুন ঝরবে। ঝড়ে বেগে মেহেরের কাছে এসে বলল, আর যদি কখনো এমন মুভি দেখতে দেখি, তবে আজ তো টিভি ভেঙেছি, পরবর্তীতে একদম তোকে ভাঙা ফেলবো। এসব দেখে শিখেছিস কিভাবে একজনের সাথে প্রেম করে অন্যকে বিয়ে করতে হয় না? এরপর থেকে আর সাহস হয়নি মুভি দেখার। মেহের হেসে কোটি কোটি হচ্ছে। ফাজ একরাশ ক্লান্তি নিয়ে রুমে এসে মেহেরকে এভাবে হাসতে দেখে নিজের ক্লান্তির কথা ভুলে গেল। অবাক চোখে মেহেরকে দেখছে। বিয়ের এতদিনে এই প্রথম এভাবে মন খুলে হাসছে। মেহের ফাইজকে দেখে হাসি থামিয়ে দিল। এভাবে চেয়ে থাকতে দেখে বলল, কিছু বলবেন? ফায়েজ নড়ে চড়ে নিজেকে সামলে আমতা আমতা করে বলল, পাগলের মতো হাসছো কেন? আর বাচ্চাদের মতো কার্টুন কেন দেখছো? মেহের মুখ বাঁকা করে বলল, আমি মুভি দেখলেও সমস্যা, কার্টুন দেখলেও সমস্যা, তাহলে করবোটা কি সারাদিন? পড়াশোনা করবে? তোমাকে তো পরীক্ষা দিতে হবে। ফায়েজ টাই খুলতে খুলতে বলল, পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করবে, তোমাকে তো পরীক্ষা দিতে হবে। কি হবে মানে? অশিক্ষিত হয়ে থাকবে? গ্র্যাজুয়েশন কমপ্লিট না হলে কেউ তোমাকে শিক্ষিত বলবে না। বাই দ্য ওয়ে, তোমার তো এতদিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা। মেহের মুখ গম্ভীর করে বলল। 1 ইয়ার গ্যাপ আছে। ফায়েজ তার ছেলের সাথে বলল। ও, 1 বছর হাজবেন্ডের জন্য শোক পালন করেছো? মেহের রাগে গজগজ করতে করতে বলল, নিজের জন্য শোক পালন করেছি, অন্যের জন্য সময় পাইনি তো। বলে মেহের টিভি অফ করে বের হয়ে গেল। ফায়েজ মেহেরের কথায় আগামাথা কিছুই বুঝলো না। ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফায়েজ অফিসে যাওয়ার পর ফোন হাতে নিয়ে বসলো। ফেসবুকে টু দিতেই অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। মেহের নাম্বার চিনে না, তাই রিসিভ করলো না, কিন্তু বারবার বেজে চলেছে, তাই বাধ্য হয়ে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে অপর পাশ থেকে এক নাগারে যা বলল, তাতে মেহেরের মাথায় আকাশ ভেঙে পড়ল। মুখ ফেটে কান্না আসছে, চোখে পানি ছলছল করছে। তবুও নিজেকে কন্ট্রোল করে শক্ত গলায় জিজ্ঞেস করলো, কে আপনি? কি নাম আপনার? অপর পাশ থেকে কিছুটা ঝিমিয়ে বলল, নিতু। নিতু? তাহলে আপনি সেই মেয়ে যার সাথে ওই দিন? মেয়েটা মুখের কথা কেড়ে নিয়ে বলল, আরে আপনি দেখছি আমাকে চেনেন, তার মানে আপনি সব কিছু জানেন। কেমন বউ আপনি? আপনার বড় অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছে আর আপনি কিছুই বলছেন না, চুপচাপ মেনে নিচ্ছেন। এর উত্তরে মেহের কি বলবে তার জানা নেই, তাই চুপ করে রইল। বারবার গলা ভারী হয়ে আসছে। কি হলো, চুপ করে আছেন কেন? আপনি আপনার স্বামীকে ধরে রাখতে পারেন না? তার অন্য মেয়ের প্রয়োজন কেন পড়ে? আপনি তার চাহিদা মেটাতে পারছেন না, আর সেজন্য অন্য মেয়েরা আপনার স্বামীর শিকার হচ্ছে। আপনার তো কোনো যোগ্যতাই নেই দেখছি। আপনার স্বামী পরকীয়া করছে, নষ্টা পুরুষ, আর আপনি। মেহেরের এবার প্রচুর রাগ হলো। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমার স্বামী যদি নষ্ট পুরুষ হয়, তবে তুমি কোন ধোয়া তুলসী পাতা? একটা সুদর্শন কোটিপতি ছেলে একটু তাকালো আর অমনি প্রেমে পড়ে গেলে? আই লাভ ইউ জানু, সব হয়ে গেল। তাকে নিজের হাতে বন্দি করতে সবটা বিসর্জন দিয়ে দিলে। নির্লজ্জ, বেহায়া, অসভ্য মেয়ে কোথাকার। এসব করার আগে খোঁজ নিলে না ছেলেটা কে, কেমন, বিবাহিত কিনা, সুন্দর গেটা, আবার পয়সা দেখে ফিদা হয়ে সব বিকিয়ে দিয়েছো। এখন আবার আমাকে কথা শোনাতে এসছো? লোভি থার্ড ক্লাস বেয়াদব মেয়ে কোথাকার। তোমার সাথে যে অন্যায় করেছে তার সাথে সবটা বুঝে নাও। আমায় ফোন করে যদি আর কখনো বিরক্ত করো না, তাহলে ভালো হবে না, একদম বলে দিলাম। প্লিজ প্লিজ আপু, ফোন রাখবেন না, আমার অবস্থা বোঝার চেষ্টা করুন। তুমি কি চাইছো? তোমাকে এখন আমার বরের সঙ্গে বিয়ে দিয়ে আমার সতীন বানাই? যদি এইসব ভেবে থাকো তাহলে ভুল ভেবেছো তুমি। ওই রকম ছেলেকে বিয়ে করতে কে চাইছে? আমি তো শুধু মুক্তি চাই। ওনাকে ধরে রাখবেন, আমার আশেপাশে যেন আর না আসে। আপনার ওই চরিত্রবান স্বামীকে আপনিই রাখুন, সে যেন নিরীহ মেয়েদের জীবন নিয়ে আর না খেলে। নিরীহ? ফার্স্ট ডেটে যে মেয়ে হোটেলে দেখা করা অফার করে, সে আর যাই হোক নিরীহ মেয়ে হতে পারে না। মেহের আর কিছু না বলে ফোন কেটে দিল। মেয়ের ফ্লোরে বসে পড়ল। তুমি এতদিন আমার সঙ্গে যা করেছো সব মেনে নিয়েছি, কিন্তু আজ
আজ যেটা হলো, তুমি কি সেই ফায়াজ? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তুমি কিনা সেই পুরুষ যাকে আমি ভালোবেসেছিলাম, যে কিনা আমায় বলেছিল আমি একমাত্র মেয়ে, শুধুমাত্র যার কিনা তোমার ওই বুকে আর মনে জায়গা থাকবে। অথচ ওখানে আজকাল কত মেয়ে জায়গা পায়। মিথ্যেবাদী তুমি। তোমাকে আমি এর জন্য কখনো ক্ষমা করব না। তুমি অপমান করেছো আমায়, অন্য নারীতে অসক্ত হয়েছো তুমি। তোমাকে আজ এর জবাব দিতেই হবে। সন্ধ্যা নেমে এসেছে। মেঝেতে বসে বেডের উপর মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। মিহির সারাদিন ওভাবেই ছিল, নাও খাওয়া কিছুই হয়নি। সারাদিন কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছে। ফায়েজ শব্দ করে দরজা খুলে রুমে ঢুকলো। মেহের শুনেও যেন শুনলো না, ও ওর মতোই রয়েছে। ফায়েজ মেহেরকে ওভাবে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। চোখ বন্ধ করে রেখেছে, শরীর ছেড়ে দিয়ে বসে আছে। ফায়েজ সামনে গিয়ে মেহেরকে ডাকলো। মেহের চোখ না খুলেই বলল, আজ রান্না হয়নি, বাইরে থেকে খেয়ে আসুন। তারপর আপনার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো, শুনছি। দেখি তুমি কি বলো, আমি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মেহের ওভাবেই রয়েছে। ফায়েজ মেহেরের কাঁধে হাত দিতে মেহের এক ঝটকে হাত সরিয়ে দিল। আহত বাঘিনীর মতো উঠে দাঁড়ালো, তারপর চিৎকার করে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। আপনার ওই নোংরা হাত দিয়ে আমায় ছুবেন না আপনি একদম। বাইরের মেয়ের সাথে নোংরামি করে আসেন, আর তারা আমাকে ফোন করে আজে বাজে কথা বলবে। কেন? কেন আমাকে এইসব শুনতে হবে? এতটা চরিত্রহীন লম্পট কিভাবে হলেন আপনি? কিভাবে পারলেন আপনি? ছি! আমার কথা একবারও ভাবলেন না? এতটা ঘৃণা করেন আমায় যে আমাকে এভাবে অপমান করতেও বাধলো না আপনার? আপনি জানেন একটা মেয়ের জন্য কতটা অপমানের এটা, কতটা লজ্জার তার স্বামী বাইরের মেয়েদের সাথে রাত কাটায়। ফায়েজ মৃদুস্বরে বলল, এখন আর এসব কোনো ব্যাপার না, অহরহ এসব চলছে, বাদ দাও। আপনি এতটা নির্লিপ্তভাবে কি করে বলছেন? কেন করছেন এমনটা? মেহের এবার কেঁদে দিল। কি করেছি আমি? আমার সাথে কেন এমন করছেন আপনি? ফায়েজ মেহেরকে ধরে বলল, কি করেছো জানো না? আমার জীবন ধ্বংস করে দিয়েছো। আমি কারো জীবন ধ্বংস করিনি, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি আপনার সাথে কিচ্ছু করিনি না, আমি আপনাকে ঠকিয়েছি। আমি তো পরিস্থিতির শিকারে বিয়ে করেছি। বাবা আমায় বাধ্য করেছে বিয়েটা করতে, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। কাঁদতে কাঁদতে মেহের ফায়েজের পায়ের কাছে বসে পড়ল। ফায়েজ হো হো করে হেসে দিল। এসব কথা অন্য কাউকে বলো গিয়ে, যে তোমাকে বিশ্বাস করবে। আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন। আমার কথাগুলো একটু শুনুন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার কথার জালে আমাকে আর ফাঁসাতে পারবে না। মেহেরের রাগ উঠে গেল। শুনতে চান না? ওকে, ফাইন, বলবো না। আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনি জানতে চাইলেও না। তবে আপনাকে এর জন্য পস্তাতে হবে। মিলিয়ে নিয়েন আপনি। আপনার ওই পতিতারা যেন আমাকে আর না বিরক্ত করে। আর আমি আপনার মতো নোংরা মানুষের সাথে একই রুমে থাকতে পারবো না। আমি আলাদা রুমে থাকবো। ফায়াজ মেহেরের ডান বাহু চেপে ধরে বলল, চেষ্টাও করো না, তাহলে আমি তোমার হাত পা ভেঙে এই রুমে বসিয়ে রাখবো। কেন? আমাকে আপনার সাথে কেন রাখতে চান? আপনার ওই নষ্টামির লীলা শোনানোর জন্য? রাগে ফায়েজের কান দিয়ে ধোয়া বের হচ্ছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। মেহেরকে সজোরে থাপ্পড় মেরে দিল বাগালে। মেহের তাল সামলাতে না পেরে পড়ে গেল। কান ঝিঝি করছে, গাল ফেটে যেন রক্ত পড়ছে। সেই দিনের কথা মনে পড়ে গেল। ভার্সিটিতে থাকতে একটা ছেলের সাথে বসেছিল বলে ওকে থাপ্পড় মেরেছিল। মেহের উঠে দাঁড়ালো, তারপর বলল, আপনি মারলেন আমায়? ভুল কি বলেছি আমি? ফায়েজ নিজেকে সামলে বলল, সামান্য বিষয় নিয়ে এত ঘাটাঘাটি করতে তোমাকে কে বলেছে? এখন এটা একটা ফ্যাশন, ঘরে একজন বাইরে একজন। কি বললেন? ঘরে একজন বাইরে আরেকজন? এটা যদি আমি করতাম তাহলে মেনে নিতে পারতেন? আমি যদি বাইরের পুরুষের সঙ্গে ফিজিক্যালি ইনভলভ হই? ফায়েজ মেহেরের কথাই হা হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না, চিৎকার করে বলল, মেহের, কি বলুন না, বলুন। ফায়েজ আবারও মেহেরকে গলা চেপে ধরল। নিজের পরিচয় ভুলে গেছো? তুমি আমার দাসী, আর একজন দাসী শুধু একজনেরই হয়। একজন দাসী দুজন ব্যবহার করে না। তাই তুমি আমার, শুধু আমার। অন্য কারো আশেপাশে ঘেঁষলে মেরে পুঁতে দেবো একদম। আই মেন ইট। মেহেরের কানে বাজছে, তুমি আমার, শুধু আমার। মেহের আবারও টুকরে কেঁদে উঠল। আপনি সবটা শেষ করে দিয়েছেন। আপনি অন্য নারীতে। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আপনি কিভাবে এমন জঘন্য কাজ করলেন?
তুমি যেভাবে করছিলে। মেহের চোখ বড় বড় করে তাকালো, কান্না থামিয়ে দিয়ে বলল, কি বললেন আপনি? আমি কেন? বিয়ে করেছো, বাসর করেছো, তোমার যেমন জ্বলছে আমার তার দ্বিগুণ জ্বলেছে। মেহের যেন ফায়েজের কথা শুনে বোবা হয়ে গেল। তারপর শান্ত কণ্ঠে বলল, সব ছেলেরা আপনার মতো চরিত্রহীন হয় না। বিয়ে করে প্রথম রাতেই বউয়ের উপর পুরুষত্ব দেখায় না। সে আমাকে আপনার মতো অপমান করেনি। আর কি বলেছিলেন? আপনি আমায় জ্বালাবেন? আমিও প্রস্তুত। আমিও দেখতে চাই আপনি কতটা নিচে নামতে পারেন। আমিও হার মানব না। আপনার দেয়া আগুনে জ্বললেও পুরো নিঃশেষ হব না আমি। মেহের কথাটি বলে ঢলে পড়ল। ফায়েজ সাথে সাথে মেহেরকে ধরে পাজাকোলা করে বিছানায় শুয়ে দেয়। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মেহেরের কপালে চুমু আঁকে। তারপর ফ্রেশ হয়ে মেহেরের পাশে বসে ওর মাথায় হাত বুলায়। আমি তোমাকেও জ্বালাবো মেহের, আম সরি। তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু দিতে হচ্ছে। কারণ একবার তোমাকে ভালোবেসে ঠকেছি, আর ঠকতে চাই না, আর কষ্ট পেতে পারবো না। এবার আমি ভালোভাবে তোমাকে যাচাই করেই এগোবো। যদি তুমি সব পরীক্ষা উত্তীর্ণ হও তবেই আমি তোমার সাথে নতুন জীবন শুরু করব। আই ওয়ান্ট গিভ ইউ সেকেন্ড চান্স অ্যান্ড ইটস গুড। আজকের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। মেহেরের পাশে মেহেরের হাতের উপর শুয়ে রইল। তারপর আবার কি ভেবে উঠে বসে বারান্দায় গিয়ে ফোন হাতে নিয়ে মিহুকে ফোন করলো। হাই ভাইয়া, কেমন আছেন? ভালো, তোমার কি খবর? ঠিকঠাক। আপনি কেমন আছে? তোমার আপুর জন্যই ফোন করা। কিছু হয়েছে? আসলে তোমার আপু একটু অসুস্থ, সারাদিন একা বাসায়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আমি অফিসে থাকি, তাই একটু দুর্বল হয়ে পড়েছে। আপুকে নিয়ে আমাদের বাসায় এসে কিছুদিন থেকে যান। সেটা সম্ভব নয়। আমার অফিসে অনেক কাজ আছে, আর তোমার আপুকে যে রেখে আসবো তাও সম্ভব নয়। শোনো, হাউ মাচ আই লাভ হার। একদিন না দেখে থাকতে পারবো না, তাই বলছিলাম তুমি এসে কয়েকদিন থেকে যাও। আমার পড়াশুনো আছে, পরীক্ষা কিছুদিন পর। আর বাবা? আমি ম্যানেজ করে নিব। তুমি বেশি দিন না, জাস্ট 2-3 দিন। তোমার কাছ থেকে আমার একটু ফেভার চাই। কি ফেভার? তোমার আপুকে নিয়ে আগে আসো তো। আচ্ছা। ফায়েজ মেহেরের কাছে গিয়ে থাপ্পড় দেওয়া গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল। আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তোমার কথা শুনে রাগ উঠে গিয়েছিল, সরি। তারপর গালে ওষুধ লাগিয়ে দিয়ে তারপর বলল, 1 বছর আমার থেকে ভালোবাসতে পারোনি, কিন্তু এই কয়েকদিনে কিভাবে? কারোর স্পর্শে মেহেরের ঘুম ভেঙে যায়। কেউ ওর মাথায় হাত বুলাচ্ছে। মেয়ের ভাবছে ফায়েজ ওর মাথায় হাত রেখেছে, তাই আগে গজগজ করতে করতে চোখ খুলে যে ধাক্কা দিবে তখনই দেখতে পেল মিহু হাসি হাসি মুখে ওর পাশে বসে আছে। এতদিন পর বোনকে দেখে মেহের খুশিতে আত্মহারা। ওর চেহারায় খুশি তুই? বলে মেহের মিহুকে জড়িয়ে ধরল। মাই হ্যান্ডসাম জিজু ফোন করেছিল, বলল তুমি নাকি একটু অসুস্থ, তাই আমি যেন কিছুদিন তোমার কাছে এসে থাকি। এখন উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আমি তোমার নাস্তা নিয়ে এসেছি। মেহের অবাক হয়ে বলল, নাস্তা কে বানালো? কে আবার? রোজ যে বানায় সার্ভেন্ট। আমি তোমার পছন্দের সব আইটেম বলেছি, ওনারা বানিয়েছেন। মেহের বুঝতে পারল মিহু যেন ফায়াজের আসল চেহারা না দেখতে পারে, তাই নিউ সার্ভেন্ট নিয়ে এসেছে। মেয়ের একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। তারপর সারাদিন ধরে দুই বোন অনেক মজা করলো। অনেক দিন পর একসাথে হয়েছে। তাছাড়া মিহু অনেক চঞ্চল একটা মেয়ে, একদম চড়ুই পাখি। দুজনে মিলে পুরো বাড়ি মাতিয়ে রেখেছে। মেহের মিহুকে পেয়ে যেন সব কিছুক্ষণের জন্য ভুলে গেছে। ফায়াজ সকাল থেকে দু বোনকেই দেখে যাচ্ছে। মেহের সারাদিনে একবারও কথা বলেনি ফায়াজের সাথে। ফায়াজের মন আনচান আনচান করছে মেহেরের সাথে কথা বলার জন্য। অনেকবার কথা বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই মেহের এড়িয়ে গেছে। এই মেয়ে তো আমাকে পাত্তাই দিচ্ছে না, বোনকে পেয়ে একদম ভুলে গেল। আমি তো দেখছি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মিহু পপকর্ন খাচ্ছে আর টিভি দেখছে। ফায়াজ এসে ওর পাশে বসলো। মিহু, হেল্প মি। তোমার বোন তো আমাকে পাত্তাই দিচ্ছে না, যেন আমাকে চিনেই না। প্লিজ প্ল্যান এক্সিকিউট করো। ওকে মাই হ্যান্ডসাম জিজু, আপাতত হাঁ করুন, পপকর্ন দিয়ে শুরু করি। ফায়াজ হা করে মিহু
ফায়েজ হাঁ করলো। মিহু ফায়েজকে পপকর্ন খাইয়ে দিল। মেহের উপর থেকে নামছে। সিঁড়িতে এসেই থমকে গেল। মিহু আর ফায়েজ একে অপরকে গা ঘেঁষে বসে আছে আর হেসে হেসে গল্প করছে। মাঝে মাঝে মিহু ফায়েজকে পপকর্ন খাইয়ে দিচ্ছে। মেহেরও ওদের দুজনকে এভাবে দেখে ভালো লাগলো না। মেহের আবারও উপরে নিজের রুমে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে ভাবছে। ফায়াজ হঠাৎ করে মিহুকে কেন ডাকলো? মেহেরের জন্য নিশ্চয়ই নয়। কি চাইছে ও? অপরদিকে ফায়েজ যেমন খচখচ করছে গতকাল বলা মেহেরের কথায়, তাই সুযোগ বুঝে মিহুকে জিজ্ঞেস করলো। আচ্ছা মিহু, তুমি আমাকে তোমার আপুর অতীত নিয়ে কিছু বলতে পারবে? মানে বিয়ে। মিহু থমকে গেল। কিছুক্ষণ আগে বলা মেহেরের কথা মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। মেহের মিহুকে আলাদা রুমে নিয়ে গিয়ে বলে, মিহু, তোর ফায়াজ ভাইয়া যদি আমার অতীত জীবন নিয়ে কিছু জিজ্ঞেস করে তবে কিছু বলিস না প্লিজ। আমি চাই না আমাদের বর্তমান জীবনে অতীতের কোনো ছায়া পড়ুক প্লিজ। ওকে আবি, ডোন্ট ওয়ারি, আমি কিছু বলবো না। আজ মিহুকে বলছে। মিহু চুপ মেরে গেলে কেন? আসলে ভাইয়া, আপুর যখন বিয়ে হয়েছিল তখন আমি ছোট ছিলাম, তেমন কিছু জানি না। আর আপনি এসব জেনে কি করবেন? আপনি আপনার বর্তমান আর সুন্দর ভবিষ্যতের সাথী। আপনি কালো অতীত নিয়ে যা ভেবে আপনাদের বর্তমান ভবিষ্যৎ কিভাবে সুন্দর করবেন সে চেষ্টা করুন। প্লিজ আপিকে আর অতীত মনে করাবেন না। ফাইজ কি বলবে বুঝতে না পেরে বলল, রাইট। আচ্ছা এটা তো বলো, তোমার আপির আগে থেকে বিয়ে ঠিক ছিল? মানে বিয়ের 1 বছর আগে? মিহু মাথা চুলকিয়ে বলল। হ্যাঁ, এমনটাই শুনেছি। তারপর আবার টিভি দেখাই মন দিল। ফাইজের রাগ হচ্ছে। তার মানে সত্যি আমার সাথে ধোঁকা হয়েছে। আমার বন্ধুরা ঠিকই বলেছিল মেহেরের আগে থেকে বিয়ে ঠিক ছিল, আর সেটা আমার কাছ থেকে লুকিয়েছে। আমি লন্ডন চলে গেলাম আর ও বিয়ে করে নিল। ভালো প্ল্যান করেছিল। ফাইজের বন্ধুরা যখন জানে মেহেরের বিয়ে হয়ে গেছে, এটা জেনে ফাইজ খুবই ভেঙে পড়ে। ওর মন শক্ত হলো। মেহের ওর দুর্বলতা ছিল, এভাবে ওকে হারাতে হবে ভাবতে পারেনি। ঘটনার আশঙ্কিকতায় ফাইজ খুব ভেঙে পড়ে আর মানসিকভাবে দুর্বল হয়ে যায়। এতটাই ডেসপারেট হয়ে যায় যে নিজের ক্ষতি করতেও দ্বিধাবোধ করেনি। ওর অবচেতন আর অস্থির মনকে ওর বন্ধুরা ওই সময় যা বুঝিয়েছে ও তাই বুঝেছে, সেটাই সত্য মনে করেছে। মানসিকভাবে দুর্বল থাকায় বন্ধুদের কথাগুলো ওর ব্রেনে সেভ হয়ে গেছে। মেয়ের ওকে ভালোবাসেনি, শুধুমাত্র নিজের প্রয়োজন, নিজের সেফটির জন্য ওর সাথে অভিনয় করে গেছে। মেয়ের চুপচাপ লাজুক ভিতর টাইপ হওয়াই ফায়েজের সাথে মন খুলে কথা বলতে পারতো না। আর এই কারণে ফায়েজের আরও মনে হয়েছে ও আসলেই ভালোবাসেনি। আর বন্ধুরা ওকে এসব বুঝিয়েছে যাতে মেহেরকে ঘৃণা করে জীবনে এগিয়ে যায়। কিন্তু ভাগ্যের চাওয়া ছিল অন্যরকম। এখন তাই হাজারবার কেউ যদি বলে মেহের নির্দোষ, তবুও মানতে রাজি নয় তার মন। ফাইজ ভাবছে মেহের তাকে আগে সত্যি ভালোবাসেনি। এখন মিহুর কাছে বিয়ে ঠিক হওয়ার কথা শুনে আরও মনে হচ্ছে যেটা জানে সেটাই সত্যি। কলিং বেলে ফাইজের চিন্তার অবসান ঘটল। ফাইজ দরজা খুলে একটা লোককে বড় একটা বক্স হাতে দাঁড়িয়ে থাকতে দেখল। জি আমি ওর হাজব্যান্ড। কিসের পার্সেল? গিটার? ফাইজ সাইন করে পার্সেল নিয়ে ভিতরে আসতে মেহের নিচে নেমে এলো। মেয়ের বারান্দা থেকে পার্সেল নিয়ে আসতে দেখেছে। ফাইজ মেহেরকে দেখে জিজ্ঞেস করলো। গিটার? গিটার দিয়ে কী করবে? মেহের বলল। ক্রিকেট খেলবো। ফাইজ ভুরু কুঁচকে বলল। গিটার দিয়ে কেউ ক্রিকেট খেলে? তাহলে কি করে? গান গায়। মেহের কোনো উত্তর না দিয়ে ফাইজের হাত থেকে গিটার নিয়ে চলে গেল। মিহু, কি হলো ব্যাপারটা? ভাইয়া, আপি গান করে। ফাইজ অবাক হয়ে বলল। গান? ও গান গায় কবে থেকে? ছোটবেলা থেকে। কই, আমি তো কিছু জানি না। আপনি নাচতেও পারে। ফাইজ মনে মনে বলছে। এত কিছু আর আমি কিচ্ছু জানি না। আমাকে জানালে তো জানবো। যে মেয়ে গান জানে সে ভার্সিটির প্রথম দিন গান গাওয়ার জন্য কেঁদে কেটে ভাষায়, জানা ছিল না। ফাইজ উপরে চলে গেল। মেহের বারান্দায় বসে গিটার চেক করছে, সুর তুলছে। ফাইজ দরজার সামনে দাঁড়িয়ে গান শুনছে। মেহের ফাইজকে দেখে গান বন্ধ করে দিল। তুমি যে গান জানো বলনি তো? বলাটা কি খুব জরুরি ছিল? না তেমন নয়। আপনি মিহুকে কেন এনেছেন? ফাইজ কিছু না বলে গুনগুন করতে করতে চলে গেল। ফাইজের এহেন ভাব দেখে মেহেরের গা জ্বলে যাচ্ছে। মেহের ডিনার শেষে রুমে গিয়ে সোফায় শুয়ে পড়ল। ফাইজ মেহেরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো। তুমি এখানে কেন? আমি আপনার সাথে এক রুমে থাকতে চাই না।
কিন্তু এখন যেহেতু মিহু আছে তাই আমি বাধ্য হয়েই এই রুমে আছি। তাই আমি সোফায় ঘুমাবো। কিছু না বলে মেহেরকে তুলে বেডে শুইয়ে দিল। মেহের উঠতে যাবে তখনই ওকে চেপে ধরল। মেহেরের উপর হাত পা তুলে দিয়ে ফাইজও শুয়ে পড়ল। ছাড়ুন, আমি আপনার সাথে থাকবো না। আপনার ছোঁয়া সহ্য হচ্ছে না আমার। না হলেও কিছু করার নাই, তোমাকে এভাবেই থাকতে হবে। বিয়ে কি বউকে শোকেসে সাজিয়ে রাখার জন্য? বেশি চিৎকার করো না, মেয়েও শুনতে পাবে। লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। মেহের আর কোনো উপায় না দেখে শুয়ে রইল। মেহের হাজার চেষ্টা করেও ফাইজকে ঘৃণা করতে পারছে না। ও ঘৃণা করতে চাইলে ওর মন মানে না। ওর ইচ্ছে করছে আজীবন এভাবে ফাইজকে জড়িয়ে রাখতে। ভালোবাসা হয়তো এমনই। নাস্তা করতে নিচে নেমে মেহেরের ফাইজ আর মিহুকে চোখে পড়ল। দুজন একেবারে লেগে বসে আছে, হেসে হেসে গল্প করছে। মেহেরের বুক অজানা ভয় কেঁপে উঠল। ফাইজ কি চাই? মেহের কিছু বলে না। স্বাধীন ওদের ফলো করে চলো। মিহু যেখানে ফাইজ সেখানে, ফাইজ যেখানে মিহু সেখানে। ওরা সব কিছুতেই একসাথে। কফি খাবে একসাথে, লাঞ্চ করবে, ডিনার করবে, কেউ কাউকে ছাড়া যেন চলতেই পারছে না। দুপুরে দুজনে মিলে একসাথে সাঁতার কেটেছে। আর মেহের সাঁতার না জানে বসে বসে দেখেছে। মেহেরের মিহুর এই বাড়াবাড়ি সহ্য হচ্ছে না। বোন বলে কিছু বলতেও পারছে না। ওর ইচ্ছে করছে বলতে মিহু চলে যেতে, কিন্তু তাও পারছে না। মিহুকে ফাইজকে নিয়ে কিছু বলেই মিহু ফাইজের প্রশংসা শুরু করে দেয়। ফাইজ দেখতে এমন অমন। ফাইজ অনেক হ্যান্ডসাম, স্টাইলিশ। এই হিরোর মতো, ওই ক্রাশের মতো, যেন ওর পিএফকে নিয়ে কথা বলছে, বোনের জামাই নয়। মেহের মিহুর ওপর এক কথাই বিরক্ত। রাতে মেহের ফাইজের সামনে গিয়ে বলল। এসব কি চলছে? ফাইজ ব্যস্ততার ভঙ্গিতে বলল। কি চলছে? মিহুকে নিয়ে। ফাইজ মিহুর কথা শুনে উত্তরে মুচকি হাসি দিল। মেহের আবারও জিজ্ঞেস করলো। আমি কিছু জিজ্ঞেস করেছি, ওকে এখানে কেন এনেছেন আপনি? ফাইজ বাঁকে হেসে বলল। নিশ্চয়ই তোমার সেবা করতে আনিনি, আমার ফেভার এনেছি। তোমাদের দেখলে মনেই হয় না তোমরা দুই বোন। ও তোমার মতো নিরামিষ নয়, ওর মধ্যে একটা ব্যাপার আছে, লাইক ম্যাজিক। আই লাইক হার সো মাচ। মেহের ফাইজের কথার মানে মেলাতে পারছে না, তবে বুঝতে পারছে কোনো গেম প্ল্যান তো আছেই। মেহেরের ভিতরে ভয় শঙ্কা বেরিয়ে চলেছে। মেহের ফাইজকে উদ্দেশ্য করে বলল। আমি মিহুকে অনেক ভালোবাসি। ওকে নিয়ে যদি কোনো গেম খেলার চেষ্টা করেছেন তো এর ফল ভালো হবে না বলে দিলাম। ভয় পেয়ে গেলে? হার মেনে নিয়েছো? সেদিন না বড় বড় করে কথা বলছিলে? মেহের সেদিন রাগের মাথায় এসে বলেছিল। মেহের যতই শক্ত হওয়ার চেষ্টা করুক না কেন, ভিতরে ভিতরে মানসিকভাবে অনেক দুর্বল। মেহের কিছু না বলে শুয়ে পড়ল। এত ভেবো না মেহের বেবি, ভাবতে ভাবতে রাত পার হয়ে যাবে, তবুও ভাবা শেষ হবে না, তাই ঘুমাও। পরের দিন মিহু চলে গেল। মেহেরও আটকায়নি। মিহু চলে যাওয়ায় কিছুটা নিশ্চিন্ত হলো, কিন্তু তার কয়েকদিন পর থেকে খেয়াল করলো মিহু প্রায়শই ফায়েজকে ফোন করে। মেহেরকে তেমন ফোন করে না। মেহের ফায়েজ আর মিহুর সম্পর্ক নিয়ে চিন্তায় আছে। ওদের মধ্যে কি চলছে বোঝার অনেক চেষ্টা করেছে। কয়েকদিন পর মিহু মেহেরকে ফোন করে কান্না শুরু করে দিল। ফায়েজ অফিসে ছিল। মেহের মিহুর কান্না শুনে ভয় পেয়ে গেল। মিহু, কলিজা আমার, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? মিহু কাঁদার জন্য কথাই বলতে পারছে না। মিহু প্লিজ বল, বাসায় সব ঠিক আছে তো? আপি, আব্বু আমার বিয়ের চিন্তা করছে তার কোন বন্ধুর ছেলের সাথে। হ্যাঁ, আম্মু আমায় বলেছে। তুই কাঁদছিস কেন? আপি, আমি এই বিয়ে করব না। তুই বিয়ে কেন করতে চাস না? তুই এখন বিয়ে করবি না নাকি আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করতে চাস না, কোনটা বলতো? আব্বুর পছন্দের ছেলেকে আমি বিয়ে করব না। ফায়াজ ভাই কই? ওনাকে ফোন করে পাচ্ছি না কেন? ফাইজের কথা শুনে মেহেরের বুকে মোচড় দিয়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল। ফায়াজ? ফায়াজকে কেন? ওকে দিয়ে কি করবি? ওনাকে আমার প্রয়োজন, একমাত্র উনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। প্লিজ আপি। উনি অফিসে, আমাকে কি বলা যায় না? মেয়ের কিছুক্ষণ চুপ থেকে বলল। আসলে আপি, তুই জানতে পারলে কষ্ট পাবি হয়তো, কিন্তু এখন আমার জীবন মরণ অবস্থা, তাই তোকে না বলে পারছি না। আমি রিলেশনে আছি। মিহুর কথা শুনে মেহের বড়সড় একটা ধাক্কা খেল। কি রিলেশন? মেহের রেগে বলল। কার সাথে? ফায়াজ ভাইয়ের কাছ থেকে জেনে নিও। আমি রাখছি। বলে মেহের ফোন কেটে দিল। মেহের ফোন কানে নিয়ে ওইভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও বুঝতে পারছে না কি চলছে। মিহি রিলেশনে, আর ফাইজকে কেন খুঁজছে।
ফায়েজ অফিস থেকে এসে রুমে ঢুকতেই মেহের বলল, মিহু আপনাকে ফোন করেছিল। কেন? বাবা নাকি ওর জন্য ছেলে দেখেছে, কিন্তু ও বিয়ে করবে না, ও নাকি রিলেশনশিপে আছে। ফায়েজের দিকে সন্দেহের দৃষ্টিতে চেয়ে বলল। কে সে? ফায়েজের মেহেরের ভর্ত চেহারা থেকে হাসি পাচ্ছে, তবুও হাসি থামিয়ে স্বাভাবিক হয়ে বলল। তোমার বোনকে জিজ্ঞেস করো, পেয়ে যাবে। মেহের আচমকা বলল, তোমার কি মনে হয়? ও বলেনি আমায়। আপনি নয় তো? আমার তো অনেক কিছুই মনে হয়। যদি আপনিই হয়ে থাকেন তবে আজই আমায় ডিভোর্স দিবেন। আমি এক্ষুনি আপনার বাবা মাকে জানাচ্ছি, আপনি আমায় ডিভোর্স দিবেন, তারপর আবারও বিয়ে করবেন আপনি। ফায়েজ কিছুক্ষণ মেহেরের দিকে অবাক হয়ে চেয়ে বলল। মেহের ফোন হাতে নিতেই ফায়েজ মেহেরের ফোন কেড়ে নিয়ে মেহেরকে একটা চড় মারল। মেহেরের মুখে ডিভোর্সের কথা শুনে ওর রাগ উঠে যায়। আমাকে আগে ভালোবাসতে না তাই ছেড়ে পালিয়েছিস, কিন্তু এখন আমাদের সম্পর্ক যেমনই হোক, আমরা স্বামী স্ত্রী। ডিভোর্সের কথা বলতে মুখ আটকালো না, একটু বুক কাঁপলো না। আমাকে ছাড়ার এত কিসের তারা? আমি তোকে এই জীবনে ছাড়ছি না। কাপড় থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে গিয়ে আবার ফিরে এসে মেহেরকে বলল। আহিল নামের একটা ছেলের সাথে রিলেশন আছে, আর কিছু জানি না। ফায়েজ চলে যেতে মেহের মুচকি হেসে বলল। ভাগ্যিস থাপ্পড়টা জোরে মারেনি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনাকে কে ছাড়ছে? আমি সব শেষ না দেখে আপনাকে ছাড়ছি না। আমি তো ডিভোর্সের কথা বলেছি শুধু সত্যিটা জানতে। এখন মিহুকে ফোন করি। বদমাইয়া কার গলায় ঝুলতে চায় একটু জানি তো। মিহু মাথা নিচু করে মেহেরের বরাবর বসে আছে। মেহের বোনের দিকে গালে হাত দিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে। হাতে একটা লাঠি, অনেক কষ্টে খোঁজ বের করেছে এই লাঠি। স্টোররুম থেকে এনেছে, উদ্দেশ্য বোনকে পিটানো। মিহু বারবার আর চোখে বোনকে দেখে যাচ্ছে। মেহের একবার লাঠি দিয়ে ফ্লোরে জোরে জোরে আঘাত করলো। মিহু কেঁপে উঠল। মেহের চেঁচিয়ে বলল। কথা বলবি না? না মাথা বরাবর দেবো একটা? দিলে সব গড় গড় করে বলে দিবি। বোনকে বলতে পারো না, 2 দিনের দুলাভাইকে বলতে পারো? খুব আদরের দুলাভাই না? সবসময় কোলে উঠে বসে থাকতে ইচ্ছে করে না? মিহু মাথা তুলে বলল। আপি, ইটস নট ফেয়ার। তুমি আমার নামে মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? আমি ভাইয়ার কোলে কখনোই উঠিনি। উঠিস নে কেন? উঠে বসে থাকতি, গলা ধরে আর প্রেমিকের গুণ কীর্তন করতি। আমাকে কেন বলিসনি তুই? ভয়ে বলিনি। এ কি শুনছি আমি? মিহু ভয় পায়, তাও আমায়? না মানে, আসলে তুমি ব্যাপারটা কিভাবে নিতে তাই। যদি বাবার কথা ভেবে বাধা দিতে আমাকে, তাই। তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো একজনকে ভালোবেসে, তাই আমার মনে হয়েছে তুমি যদি আমার জীবনের কথা ভেবে আমার কষ্টের কথা চিন্তা করে মানা করো, তাই বলার সাহস পাইনি। সরি আপি। ওই কই হারালি? বিএফের কাছে কি যেন নাম ছ্যামরার? আপি, ছ্যামড়া কি ভাষা? ছেড়ে বলো। ওর নাম আয়মান আহিল। আমি ওকে খুব ভালোবাসি, ভাজবো না ওকে ছাড়া। আপি প্লিজ কিছু করো। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে মিহুর কাঁধে হাত রেখে বলল। চিন্তা করিস না, আমি থাকতে তোর সাথে ভুলভাল কিছু হবে না। আমি বাবার সাথে কথা বলবো। বাবা যদি রাজি না হয় আমি নিজে তোর বিয়ে দেব। এতে যদি বাবার সাথে আমার সম্পর্ক চিরকালের জন্য শেষও হয়ে যায় না, তাও যাবে। আই ডোন্ট কেয়ার। তবে ছেলেটা ভালো হতে হবে। আমার বোনকে তো আর যার তার হাতে তুলে দেব না আমি। আপি, ও খুব ভালো ছেলে, তারপর হতাশ হয়ে বলল। কিন্তু বাবা রাজি হবে না শিওর। আমি চাই না আমার জন্য তোমার সাথে বাবার সম্পর্ক নষ্ট হোক। ফাইজ দু বোনকে একসাথে কথা বলতে দেখে ওদের দিকে আসে। আর তখনই মেহের মিহুর কথা শুনে তার ছেলের হাসি হাসছে। মিহু, তুই বলছিস এই কথা? তুই জানিস বাবার সাথে আমার সম্পর্কটা কেমন? একদম সস্তা কাচের মতো, টোকা দিলেই ভেঙে যাবে। এমন ঠুনকো সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো। আমার সঙ্গে যা হয়েছে, আমার জীবন থাকতে তোর সাথে আমি সেটা হতে দিব না। ফাইজ মেহেরের এসব কথা শুনে বেশ অবাক হলো। মেহের কি বলছে? ওর সাথে ওর বাবার সম্পর্ক ভালো নয়, আর ওর সাথে যা হয়েছে মানে? মিহু ফায়েজকে দেখে বলো। আরে ফায়েজ ভাই, আসুন। মেহের ফায়েজকে দেখে কিছুটা বিব্রত বোধ করছে। ফায়েজ মেহেরের পাশে বসে তারপর বলে। হাই গার্লস, কি নিয়ে কথা হচ্ছে? মেহের বলে। ওর বিয়ে নিয়ে। তা ছেলের বাড়ি কই? মিহু কাচুমাচু হয়ে বলল। আপনি আমাদের পাশের বাসার পরের বাসা। কি? প্রেম করার জন্য আর ছেলে পেলি না? পাশের বাসায় প্রেম করতে হলো। আর কি করার? বাপ বেটি ছাদে উঠে গোলাগুলি করবি? ফায়েজ বলে ওঠে।
মেহু বেশ করেছো, এত হিসাব করে কেউ ভালোবাসে না। লাভ জাস্ট হয়ে যায়, সেটা যতই তুচ্ছ হোক। মেহের ফায়েজের দিকে একবার তাকালো, তারপর বলল, কতদিন ধরে চলছে? 1 বছর। 1 বছর? তুই আমার নাকের নিচ দিয়ে পাশের বাসার ছেলের সাথে প্রেম করছিস আর আমি জানতেই পারলাম না? কেন আপি, তুমিও তো। মিহু ফায়েজের দিকে চেয়ে থমকে গেল, তারপর মেহেরের দিকে কাঁদো কাঁদো হয়ে তাকালো। ফায়েজ বলল, কি বললে মিহু? কমপ্লিট করো। আমি বললাম, আপিও তো আমাকে না জানিয়ে কত কিছু করে। গান রেকর্ড করেছে, নাচের ভিডিও বানিয়েছে, সেগুলো তো আমি অনেক পরে জানতে পেরেছি। সেটা বললাম। ও, এখন বলো কি করতে হবে। ওয়েট, আগে তোমার ওই আহিলকে একদিন আমাদের বাসায় নিয়ে আসো, কথা বলি, দেখি। নেন, তোমার বাবার সাথে আমি নিজে কথা বলবো। মিহু, তুই আহিলকে নিয়ে আয় একদিন। আর চিন্তা করিস না একদম, তোর বড় বোন তোর মাথার উপরে আছে। মিহু মেহেরকে চুমু খেয়ে বলল, লাভ ইউ আপি, আমার কলিজাটা। সে আর 2 দিন, বিয়ে করে ওই কলিজাকে ভুলে যাবি। কখনোই না। আমি পুরো দুনিয়া ভুলে যেতে পারি, কিন্তু আমার আপিকে নয়। তুমি মেহের মেয়েটাই এমন, তোমাকে যে ভালোবেসেছে একদিন, সেই জানে তোমাকে ভুলা কি কঠিন। ফায়েজ মিহুর কথা শুনে অবাক হয়ে গেল। এই মেয়ে তো একদম ঠিক কথা বলেছে। একদিন ভালোবেসে আমার আজ এই অবস্থা। ভুলতে তো আজও পারিনি, আজও অনুভব করি। আমার হৃদয় জুড়ে আজও তারই বসবাস। তাই তো আমার সাথে এত বড় অন্যায় করার পরও আমি ওকে দ্বিতীয় চান্স দিতেও প্রস্তুত। মিহু বিদায় নিয়ে বেরিয়ে গেল। ফাইজ এখনও সেখানেই বসে আছে। মেহের মিহুকে এগিয়ে দিয়ে এসে দেখে ফাইজ মাথা চেপে ধরে বসে আছে, ওঠার নাম নেই। কিছু জিজ্ঞেস করতে চেয়েও পারল না। মেহের, এদিকে আসো। মেয়ের ভয়ে ভয়ে ফায়েজের দিকে এগিয়ে গেল, কেননা মেহের যে লাঠিটা এনেছিল সেটা এখন ফায়েজের হাতে। তোমার আর তোমার বোনের কথার মধ্যে আমি অনেক রহস্য লুকিয়ে থাকতে দেখেছি। এবার আমাকে একটু খোলাসা করে বলো তো। কোনো রহস্য নেই। আপনার রহস্য মনে হওয়ার কারণ আপনি নিজেই। সব সময় সব কিছুতেই সন্দেহ করেন, এত সন্দেহ করা ভালো না। এসব চিন্তা বাদ দিয়ে মিহুর প্রবলেম সলভ করুন। ফায়েজ মাথা তুলল। এত ভালোবাসো মিহুকে? বোনকে ভালোবাসাটাই তো স্বাভাবিক। আপনিও আপনার বোনকে ভালোবাসেন, তবে আমি আমার বাবা মায়ের চেয়ে ওকে বেশি ভালোবাসি। ফায়েজ বলল। আমাকে কেন ভালোবাসতে পারোনি? ফায়েজের এমন প্রশ্নে মেহের থমকে যায়। ফায়েজের দিকে চোখ পড়তে দেখে ফায়েজ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবারও মাথা চেপে নিচের দিকে চেয়ে বসে রইল। মেয়ের হাঁটছে, কিন্তু কোথায় যাচ্ছে জানা নেই। আনমনে ভাবছে, মেহের ফায়াজ, আমি তোমায় ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম তোমায়, আজও ভালোবাসি, কিন্তু তুমি সব শেষ করে দিয়েছো। সেদিন তুমি আমার মনটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছো। আমার প্রতি এত ঘৃণা তোমার কেন? কেন তুমি আমার বিশ্বাস করতে চাও না? একটু তো বিশ্বাস করতে পারতে আমার কথাগুলো। আমার কথাগুলো তোমার কাছে নাটক মনে হয়, মন ভোলানো গল্প মনে হয়। আমি যদি এখন তোমার কথার উত্তর দিতাম, তুমি আমায় অবিশ্বাস করে আমার ভালোবাসার অপমান করেছো, মজা করতে। তাই বলিনি, বলবো না আমি। তুমি যা ভেবে সুখ পাও। আর ভাঙল নিজেকে ছাদে আবিষ্কার করে। মেহেরের ঘোর ভাঙল নিজেকে ছাদে আবিষ্কার করে। সন্ধ্যা নেমে এসেছে, হু হু করে বাতাস বইছে। বাতাসে মেহেরের চুল উড়ছে। মেহের চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে জোরে জোরে নিঃশ্বাস নিল। নিজের কষ্টগুলো বাতাসে উড়িয়ে দিল। ফায়েজের অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং চলছে। মেহের ফায়েজের নাম্বারে ফোন করে চলেছে, কিন্তু রিসিভ হচ্ছে না। মেসেজ করেও রিপ্লাই পাচ্ছে না। ফায়েজের ফোন সাইলেন্ট মোডে রাখা। মিটিং শেষ করে গাড়িতে উঠে বসে ফোন চেক করে দেখে মেহেরের নাম্বার থেকে অনেকগুলো মিসড কল। ফায়েজ ব্যাক করতে নিয়েও করলো না। ভাবলো বাসায় তো যাচ্ছি, গিয়ে জেনে নিব। গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর কীভাবে মেহেরকে ফোন করলো। মেয়েটা একা বাসায়, কোনো সমস্যা হয়নি তো? নয়তো এতবার ফোন করেছি কেন? সেদিন মিহু যাওয়ার পর মেহের রাগ করেই সব সার্ভেন্টদের ছুটি দিয়ে দেয়। এত দয়ার দরকার নেই। ফায়াজও বাধা দেয়নি, যদি এসব করে শান্তি পাই পাক। কিন্তু আজ টেনশন হচ্ছে, মেহের ফোন রিসিভ করছে না। ইচ্ছে করে না, ব্যস্ত আছে। ফায়াজ গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। বাড়ি কিছুটা সামনে আসতে গেট দিয়ে একটা সাদা রঙের গাড়ি বেরিয়ে যেতে দেখে। গাড়িতে একটা ছেলে বসা ছিল, তাড়াহুড়োই ড্রাইভ করছে। ছেলেটার গায়ে বেগুনি রঙের শার্ট, চোখে সানগ্লাস। ফায়েজ ছেলেটিকে চেনার চেষ্টা করেও ব্যর্থ। ফায়েজ সেখানেই গাড়ি থামিয়ে দেয়।
অপরিচিত একটা ছেলে আমার বাসায় কি করছে? আমি কি ভুল দেখলাম? না, সেটা কি করে সম্ভব? আমি মাত্রই তো দেখলাম, ভুল কি করে হতে পারে? ফায়েজ গাড়ির গেট থেকে একটু ভিতরে নিয়ে ওয়াচম্যানের সামনে গিয়ে দাঁড়ালো। চাচা, কেউ এসেছিল? সাদা গাড়িটা কি এখান থেকে বেরোলো? ফায়েজের মাথায় আকাশ ভেঙে পড়লো ও আস্তে আস্তে হেঁটে পুলের পাশে গেল। মেহের, তুমি আমাকে শাস্তি দেওয়ার জন্য এসব করছো? আমাকে কষ্ট দিতে চাও? সেদিনের বদলা নিতে চাচ্ছ? পাচ্ছি তো, অনেক কষ্ট পেলাম। তুমি আবারও আমার মন ভাঙলে, আমাকে আবারও ধোঁকা দিলে। ভেবেছিলাম সব ভুলে নতুন করে শুরু করব, আর তুমি নতুন গেম খেলা শুরু করেছো। ও পুল সাইডে গিয়ে বসে পড়ল, নির্বিকার ভঙ্গিতে পানিতে পা ডুবিয়ে রেখেছে। ফায়েজের বাসায় যেতে ইচ্ছে করছে না, ওভাবেই বসে রইল। তারপর শান্তভাবে হেঁটে বাড়ির ভিতরে গেল। ভিতরে ঢুকে দেখে মেয়ে টেবিলের উপর থেকে এক কাপ পিরিচ গোছাচ্ছে। বোঝা যাচ্ছে কাউকে নাস্তা দেওয়া হয়েছিল। মেহের ফায়েজের আসার শব্দে ঘুরে দাঁড়ালো। মেহের ডাক বুলো রঙের জর্জেট শাড়ি পরেছে, কানে স্টোনের ইয়ারিং, দোয়াত ভর্তি কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। মেহেরকে মোহনীয় লাগছে। ফায়েজ এক দৃষ্টিতে মেহেরের দিকে চেয়ে আছে। মেহের ফায়েজের এভাবে তাকিয়ে থাকা দেখে অস্বস্তিতে পড়ে গেল। তাই কিছু বলতে পারছে না। আবার যেই ঘুরে নিজের কাজে মন দিবে, অমনি ফায়েজ একটানে ঘুরিয়ে দুহাত চেপে ধরল। মেহের ফায়েজের দিকে তাকাতে ভয় পেয়ে গেল। ফায়েজকে দেখে বোঝা যাচ্ছে ও রেগে আছে। রাগে ফুসফুস করছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চোখ মুখ ভয়ঙ্কর করে মেহেরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই ওর চোখ দিয়ে জ্বালিয়ে দিবে, কিন্তু মেহের এই রাগের কারণ বুঝতে পারছে না। কি হলো, আপনি এমন কেন করছেন? ফায়েজ দাঁতে দাঁত চেপে বলল। আমার বউকে তো খুব সুন্দর লাগছে। অন্যের জন্য এত সাজগোজ করেছিস, কই আমার জন্য তো কখনো সাজতে দেখিনি। এসব কেন করেছ? আমাকে শাস্তি দেওয়ার জন্য? আমাকে কষ্ট দেওয়ার জন্য? সেদিনের বদলা নিতে একটা লোককে বাড়িতে ঢুকিয়েছ আমাকে জ্বালানোর জন্য? কোন লোক? কি বলছেন আপনি? আমি আসার সময় দেখেছি, এখন না জানার ভান করো না। মেহের ভেবে পাচ্ছে না কার কথা বলছে। ওরা তো প্রায় 1 ঘন্টা আগে চলে গেছে। তাহলে কাকে দেখলো, কে এসেছে? মেহেরের নীরবতা দেখে ফায়েজ মেহেরের হাত জোরে চেপে ধরল। মেহের আহ করে উঠল। ফায়েজের হাতের চাপে চুড়ি ভেঙে হাতে ঢুকে যাচ্ছে। ছাড়ুন, লাগছে আমার। আমি জানি না আপনি কার কথা বলছেন। যাকে তুমি ফাঁকা বাড়িতে এনেছো তার কথাই বলছি। কে ছিল? কোথায় থেকে জোগাড় করেছো? সেদিনের বদলা নেয়ার ছিল আমাকে মেরে নিতে, এভাবে? কিসের বদলা? কি বলছেন আপনি? এত মাসুম সাজার চেষ্টা করো না। সেদিন তুমি আমাকে বলেছিলে তুমিও যদি বাইরের কোনো ছেলের সাথে মিশো আমি মেনে নিতে পারবো কিনা, আর তাই সেই প্রতিশোধ নিতে একে কোত্থেকে নিয়ে আসছো? আমার বাড়িতে তোমার সাহস হলো কি করে? আমার সাথে গেম খেলছো? মেহেরের হাত চুড়িতে কেটে যাচ্ছে, না চাইতেও মেহেরের চোখ দিয়ে পানি পড়ছে। আমি কাউকেই আনিনি। আমি জানি না কার কথা বলছেন আপনি। আমি তো সেদিন রাগের মাথায় এসব বলেছিলাম। এরকম কিছু করার ন্যূনতম ইচ্ছে আমার নেই। প্লিজ আমার হাতটা ছাড়ুন। ফায়াজের মেহেরের কথাই কনফিউজড লাগছে। এই হাত আরও জোরে চেপে ধরে বলল। তুমি না ডাকলে এই ছেলে কিভাবে আমার বাড়িতে আসার সাহস পেল? জানি না, আমি কাউকেই দেখিনি। ফায়াজ আবারও কনফিউজড হয়ে গেল। তারপর বলল। পার্পল রঙের শার্ট পরা ছিল ছেলেটা। মেহের এবার কান্না থামিয়ে অবাক হয়ে ফায়াজের দিকে চেয়ে রইল। মেহেরের মুখ থমথমে হয়ে আছে। চিন্তা করছো? মেহের চোখ মুখ শক্ত করে ফায়াজকে এক ধাক্কা দিল। ফায়াজ কিছুটা দূরে ছিটকে গেল। তারপর মেহেরের মুখের দিকে চেয়ে রইল। সবাই আপনার মতো না, আমি তো নই। আহিল এসেছিল আপনার সাথে দেখা করতে। বলে মেহের দৌড় দিল। ফায়াজ নিজের মাথায় হাত দিয়ে বলল। ও মাই গড। তারপর মেহেরের পিছে পিছে গেল। মেয়ের ভিতর থেকে দরজা লক করে দিয়েছে। ফায়াজ দরজা ধাক্কা দিতেই হাতের দিকে নজর গেল। হাতে রক্ত। বুঝতে পারলো ও রাগের মাথায় কি করেছে। ফায়াজ অনবরত দরজা ধাক্কাছে, কিন্তু মেহের খুলছে না। মেয়ের দরজা খুলো প্লিজ, নয়তো কসম করে বলছি দরজা ভেঙে ফেলবো। মেয়ের বাধ্য হয়ে দরজা খুলে দিল। তারপর বিছানায় বসে কেঁদে চলেছে। ফায়াজ মেহেরের হাত ধরে দেখে হাত অনেকটা কেটে গেছে। মেহের হাত টান দিয়ে সরিয়ে নেয়। ফায়াজ ফার্স্ট এইড বক্স নিয়ে মেহেরের হাত ধরে মেহেরের হাত সরিয়ে বলে। প্রয়োজন নেই আপনার এত দয়ার। আমারটা আমি করে নিতে পারবো। মেহের আম সরি। আমি তোমাকে কখন থেকে জিজ্ঞেস করছি তো, কিন্তু তুমি যদি প্রথমেই বলে দিতা তাহলে। ওরা চলে গেছে 1 ঘন্টা আগে, আর আপনি এখন এসেছেন, তাহলে আমি কিভাবে বুঝবো?
আপনি না জেনেই সবসময় রিয়াক্ট করেন। আপনি আমাকে যা নয় তাই বলেছেন। মেহের, আমি ভেবেছিলাম ওই দিনের জন্য তুমি আমার সঙ্গে এমন করছো। ভেবেছিলাম তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য সব গেম খেলছো। আমি জানি তুমি খারাপ কিছু করবে না, কিন্তু ভেবেছিলাম তুমি এসব প্রতিশোধ নেওয়ার জন্য করছো। মেহের কেঁদে চলেছে। ফাইজ ওর হাত ধরে নিয়ে স্যাপলন লাগাতেই আরও জোরে কেঁদে দিল। ফাইজ মেহেরের হাতে ফু দিয়ে দিচ্ছে। মেহের, একটু ঠিক হয়ে যাবে। মেহের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। মেহের কেঁদেই চলেছে। ফাইজ টিস্যু দিয়ে মেহেরের চোখ মুছতে গেলে মেহের ফাইজকে ধাক্কা মেরে বলে, চলে যান, আপনি আমায় ছুবেন না। আপনার কাজ শেষ, আপনি এখন যেতে পারেন। মেহের প্লিজ, সরি। ফাইজ হাঁটু গেড়ে বসে ছলো ছলো চোখে বলে, আপনি সরি বললেই সবটা ঠিক হয়ে যাবে? আপনার বলা কথা, আমার কাটা হাত ঠিক হয়ে যাবে? সরি বললেই কি 7 গুণ মাপ? বলে মেহের মুখ ঘুরিয়ে নেয়। ফাইজও কিছু না বলে উঠে চলে গেল। কিছুক্ষণ পরে মেহের নিচ থেকে কিছু ভাঙার শব্দ পায়। এমন শব্দে মেহেরের কলিজা কেঁপে উঠল। ওর মনে ভয় হচ্ছে, ফায়াজ ভাঙচুর করছে না তো। মেহের বিছানা থেকে নেমে নিচে যাওয়ার জন্য হাঁটা ধরল। মেহের সিঁড়ি দিয়ে নেমে প্রথমে লিভিং রুমের দিকে তাকিয়ে টিভি চেক করলো, কিন্তু না, টিভি তো ঠিক আছে, তবে কি ভাঙছে? ডাইনিংয়েও ঠিক আছে। কিচেনে গেল, কিচেনে মেঝেতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার মাঝে ফায়াজ বসে আছে। মেহেরের অনেক রাগ হচ্ছে, কিছু বলতে যাবে তখনই মেহেরের ফায়াজের দিকে ভালোভাবে লক্ষ্য করলো। ফায়াজ মাথা নিচু করে হাত চেপে ধরে আছে। ফায়াজের হাত দিয়ে রক্ত পড়ে ভেসে যাচ্ছে পাশে মাছ মাংস কাটার ছুরি। মেহেরের মাথা ঘুরছে। মেহের চিৎকার করলো। ফায়াজ! ফায়াজ মেহেরের চিৎকার শুনে মেহেরের দিকে চেয়ে হালকা হাসি দেয়। মেহের দৌড়ে ওর কাছে যায়, ওর হাত ধরে দেখে হাতে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কেটেছে। মেহের কাটা স্থান দেখে আঁতকে ওঠে, ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তারপর সাহস করে চোখ মেলে ফায়াজের হাত চেপে ধরে রাখে। কাঁদতে কাঁদতে বলে, কি করছেন? পাগল হয়েছেন? আপনি একটা সাইকো, আপনার চিকিৎসার প্রয়োজন। উঠুন, ব্যান্ডেজ করতে হবে, অনেক রক্ত ঝরছে হাত থেকে। ফায়াজ মৃদুভাবে হাসছে। মেহের ফায়াজের হাসি পাত্তা না দিয়ে ওকে ধরে দাঁড় করায়। ফায়াজ উঠে দাঁড়াতে পারছে না, ওর শরীর নিস্তেজ হয়ে আসছে। মেহের, আমাকে ছাড়ো। আমি হাত কেটেছি নিজেকে শাস্তি দেওয়ার জন্য, ব্যান্ডেজ করার জন্য নয়। মেহেরকে আলতো করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। মেহের কেঁদে কেটে মিনতি সুরে বলল, এমন করবেন না প্লিজ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ এখন তো। মেহের ওকে অনেক কষ্টে সোফায় নিয়ে বসায়। তারপর ছুটি গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। কাটা স্থান পরিষ্কার করছে আর ভয়ে একবার চোখ বন্ধ করছে। ফায়াজর অবস্থা বুঝে পড়ল। ছাড়ো, পরে আমি দেখে নিব। মেহের রাগে লুকিয়ে চেয়ে পড়ল। আর একটা কথা বলে না, আমি আপনাকে খুন করব। এত রাগ কেন আপনার? আপনাকে তো দেখছি কিছুই বলা যায় না। ওই আপনিও তো আমাকে কত কিছু বলেন। আমি কয়দিন হাত পা কেটেছি বলেন তো? এসবের জন্য সাহস আর অভ্যাস লাগে। আমার এসব করার সাহস আর অভ্যাস দুটোই আছে, আর আমি রাগের বশে করিনি। আমি অকারণে তোমার হাত কেটেছি, তাই নিজেকে শাস্তি দিয়েছি। মেহের ফায়াজের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ চেয়ে থেকে আবারও ডুকরে কেঁদে দিল। তুমি কাঁদছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তোমার হাত যতটুকু কেটেছি তার 5 গুণ কেটেছি। এখন খুশি তো? আপনার কি আমাকে অমানুষ মনে হয়? আমি কি মানুষ নই? কেন করছেন এমনটা? কেন? ফায়াজ কোনো উত্তর দিল না। ফায়াজ মেহেরের চোখে ওর জন্য ভালোবাসা দেখছে। মেহের ড্রেসিং করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল, কিন্তু অবাক করার বিষয় ফায়াজ হুহা কিছুই বলেনি। বিষয়টি মেহেরের ব্যান্ডেজ কমপ্লিট করার পর খেয়াল হলো। আপনার কি ব্যথা নেই? আপনিও ও কিছুই করলেন না। আমি হলে তো কেঁদে কেটে ভাসিয়ে দিতাম। এখনো তো তাই দিলে। তুমি তো কেঁদে কুল পাচ্ছ না, আমি কাঁদবো কি? আমি তো তোমাতে ব্যস্ত ছিলাম, তোমার চোখের দিকে চেয়ে হারিয়ে গিয়েছিলাম, তাই অন্য কিছু ফিল করার সময় পাইনি। কখন তুমি ব্যান্ডেজ করে ফেলেছো টেরই পাইনি। মেহের ফায়াজের কথাই কিছুটা লজ্জা পেল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি আগের মতোই আছেন। যান, রুমে যান, আমি আপনার খাবার নিয়ে আসছি। খেয়ে ওষুধগুলো খাবেন আপনি। মেহের আর কিছু বলার সুযোগ না দিয়ে কিচেনে চলে গেল। ফায়াজ ভাবছে, ঠিকই বলেছ, তোমার প্রতি অনুভূতিগুলো আগের মতোই আছে। আমি শুধুমাত্র অনুভূতিগুলোকে এড়িয়ে চলতে চাই।
মেয়ের এক হাতে কিচেনের জিনিসপত্র গুছিয়ে রাখছে আর ভাবছে। ফায়াজ, তুমি এখনো আগের মতোই আমায় ভালোবাসো, কিন্তু স্বীকার করতে চাও না। ভালো লাগা ভালোবাসাকে এড়িয়ে চলতে চাও। আর তোমার প্রতি আমার ভালোবাসাটাও বুঝতে চাও না। তুমি তুমি কেন বোঝো না? আমি তোমায় আজও ভালোবাসি। আমার প্রতি তুমি অনেক অন্যায় করেছো, তবুও আমার এই বেহায়া মন তোমায় ভালোবাসে। এসব ভেবে মেহেরের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফায়াজ হাতের ব্যান্ডেজের উপর কিস করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দায় সবসময় বাতাস বইতেই থাকে। ফায়াজ বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করছে। মেয়ের খাবার নিয়ে এসে দেখে ফায়াজ রুমে নেই। বারান্দায় গিয়ে দাঁড়ায়। ফায়াজ বারান্দায় দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে। ওর কোরিয়ার হিরোদের মতো সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে, বারবার কপালে বাড়ি খাচ্ছে। মেয়ের অপলক নয়নে চেয়ে আছে ফায়াজের দিকে, চোখ যেন সরাতেই পারছে না। নীরবতা ভেঙে মেহের বলল। খেতে আসুন। ফায়াজ চোখ মেলে মেহেরকে দেখে মেহেরের পিছু পিছু ঘরে চলে এলো। মেয়ের খাবার দিয়েছে কিন্তু ফায়াজ চুপচাপ বসে আছে। ফায়াজকে এভাবে বসে থাকতে দেখে মেহের জিজ্ঞেস করলো। মেরে আছেন কেন? স্ট্যাচু হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? তাড়াতাড়ি খেয়ে নিন, ঔষধ খেতে হবে তো। ফায়াজ মুখ কালো করে বলল। আমি বাঁ হাতে খেতে পারি না। মেহের ভাবছে। আমি তো খেয়ালই করিনি, উনি তো আমাকে জ্বালানোর জন্য ডান হাতটা কেটে বসে আছে। মেয়ের সামনে গিয়ে ভাত মাখিয়ে বলল। আপনি আসলে আমায় জ্বালানোর জন্যই হাতটা কেটেছেন, তাই না? কি আর করব, কামলাগিরি করি? হাঁ করুন, এই দাসী আপনার সেবায় রত হোক। খোটা দিচ্ছ? খোটা কেন দিব? আমার সেই যোগ্যতা আছে নাকি? মেহের মুখের সামনে ভাত নিলে ফায়াজ মুখ ঘুরিয়ে নেয়। আমি কারো দয়া চাই না, ভাত রাখো। মেহের আর কথা না বলে হাত কাজে লাগায়। ফায়াজের থুতনি ওর দিকে ঘুরিয়ে চেপে ধরে বলল। হ্যাঁ করুন, আপনি জানেন আমার বাঁ হাতে ব্যথা, আমি আপনার গাল এভাবে টানতে পারবো না, সো প্লিজ। ফায়াজ মাথা নাড়িয়ে হাঁ করে। সে তৃপ্তি মিটিয়ে ভাত খাচ্ছে মেহেরের হাতে। মেহেরের ভিতরও অন্যরকম ভালো লাগা কাজ করছে। নিজের স্বামীকে নিজ হাতে খাওয়াচ্ছে। তোমাকেও তো ওষুধ খেতে হবে, নয়তো ব্যথায় রাতে ঘুমাতে পারবে না। তুমি খাবে না? আপনাকে খাইয়ে নিচে গিয়ে খাবো। তুমি এখনো আপনি মিলিয়ে বলো। এখান থেকেই খাও। আমি এতটাও রাক্ষস নই যে এত খাবার একা খাবো। মেহের ইতস্তত করে বলল। না, দরকার নেই। ফায়াজ ধমকে বলল। খাও। মেয়ের ফায়াজের কথাই নিজেও ফায়াজের সাথে খাচ্ছে। তারপর বলে উঠল। যদি আপনি আমার ডান হাত ধরতেন, তবে খাওয়ানোর জন্য লোক বাইরে থেকে আনতে হতো। ভাগ্যিস বা হাত। বাই দ্য ওয়ে, এখন যদি কেউ আসে আর জিজ্ঞেস করে দুজনের হাত কিভাবে কাটলো, তখন কি উত্তর দিবেন? তোমাকে জিজ্ঞেস করলে কি বলবে? উম, বলবো চোর এসেছিল, ডাকাত এসেছিল। বলদ মাইয়া, ডাকাত এসে দুজনের হাত কেটে চলে গেছে। মেহের মুখ বাঁকিয়ে বলল। তাহলে আপনিই বলুন কি বলবেন। বলবো আমাদের দুজনের তুমুল ঝগড়া বেঁধেছিল, রাগের মাথায় একজন আরেকজনকে কুপিয়েছি, তারপর একে অপরকে ব্যান্ডেজ করে দিয়েছি। কথাটা শোনা মাত্রই মেহের হা হা করে হেসে দিল। হাসতে হাসতে চোখে পানি এসে পড়েছে, কিন্তু হাসি থামারই নাম নেই। মেহেরের হাতের প্লেট নিচে রেখে হাত নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু হাসির জন্য পারছে না। হাসির চোটে চোখ দিয়ে পানি পড়ছে। ফায়াজ হাসছে, তবে অল্প। সে হাসির চেয়ে মেহেরকে দেখাই বেশ ব্যস্ত। মেহের ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বারান্দায় যায়। বারান্দা অন্ধকার। বারান্দার ভিতরে পা রাখতে আচমকা বিচ্ছিরি ধোঁয়া ওর নাক মুখে প্রবেশ করে। নাকে যাওয়ার পর বুঝতে পারে সিগারেটের ধোঁয়া। মেহের তোয়ালে দিয়ে মুখ চেপে ধরে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ধোঁয়ার কারণে কাশি উঠে গেছে। মেহের তোয়ালে মুখে চেপে কাশতে কাশতে ঘরে এলো। ফায়াজ এসব দেখে সিগারেট ফেলে দৌড়ে ঘরে আসে। মেয়ের বেডে বসে কাশছে। ফায়াজ তাড়াতাড়ি করে এক গ্লাস পানি নিয়ে ওর সামনে ধরে। মেয়ের পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে জোরে জোরে শ্বাস নেয়। ফায়াজ বিরক্ত হয়ে বলে। ধোঁয়ায় তোমার এত প্রবলেম, বারান্দায় গিয়েছো কেন? আমি কি জানি আপনি বারান্দায় আছেন আর মনের শোকে ধোয়া ওড়াচ্ছেন? আমি তো হাত মুখ মুছে তোয়ালে মেলতে এসেছিলাম। সরি, আমি আসলে বুঝিনি যে তুমি ওই সময় বারান্দায় যাবে।
মেহের ফায়েজের কথাই অবাক হয়ে যায়। ফায়েজ ওকে সিগারেটে ধোয়ার জন্য সরি বলছে, যে কিনা কিছুদিন আগেও ওকে চেপে ধরে ওর মুখের সামনে সব ধোয়া ছেড়ে দেয়। ওকে কষ্ট পেতে দেখে পৈশাচিক হাসি দেয়। কি বমিটাই না হয়েছিল। মেহের এটাও খেয়াল করেছে ফায়েজ প্রথম দিকে অনেক রুট আর হিংস্র আচরণ করলেও এখন কিছুটা নর্মাল ব্যবহার করে। আগে তো কথায় কথায় আজে বাজে কথা শোনাতো, গাল গলা চেপে ধরতো, এমনকি স্বাদের চুলগুলোকেও ছাড় দেয়নি। মেহের এটাও ভাবছে ফায়েজকে তার আর আগের মতো ভয় লাগে না। ফায়েজকে দেখলে প্রথমে হাত পা কাঁপতো, কিন্তু এখন মুখের উপর অনেক কথা শুনিয়ে দিতে পারে। ফায়েজের শরীরটা বেশি খারাপ লাগছে, অনেক ব্লাড গেছে, তাই কিছুটা দুর্বল। ওর মনে হচ্ছে জ্বর আসবে। বিছানায় গিয়ে গা এলিয়ে দিল, চাদর গায়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মেহেরের চোখে ঘুম নেই। ভাবছে মিহুকে ফোন করে আহিলের বোনের খোঁজ নিবে। বোনের ইমার্জেন্সি ডেলিভারির জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কি হয়েছে, কেমন আছে জানা দরকার। মেয়ের ফোন হাতে নিয়ে বারান্দায় দাঁড়ালো। মিহুর ফোনে রিং হতেই পিক করলো। হ্যাঁ আপি, বলো। আহিলের বোনের কি খবর, ভালো আছে তো? হুম, আহিলের বোনের ছেলে হয়েছে। বাবুটা নাকি অনেক সুন্দর। আহিল যে কি খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। যাক, ভালো হয়েছে, শুনে খুশি হলাম। আপি, ও তো মামা হলো, আমি খালামণি কবে হব?